দায়িত্ব নিয়ে 34 নম্বর সেকশন। মনে রাখবেন দণ্ডবিধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 511টার মধ্যে এটি একটা, 34 ধারা একটা। তার কারণে এই যে সিজন আমাদের দৈন্য ভাতার কথা বলি না, তরকারিতে দেওয়া, এটা হচ্ছে আপনার দণ্ডবিধির দৈন্য ভাতা। এটা সবগুলো সেকশনের সাথে জায়গা বরাবর ফিটিং করা যায়। আর যদি 2-4 জনকে আপনি একসাথে লটকাই দিতে চান তাহলে এই ধারা ছাড়া সম্ভব হয় না। আপনাদের লটকানোর দ্বারা হচ্ছে এই ধারা 34 ধারা, এটাকে বলা হয় অপরাধের যৌথ দায়িত্ব। আসামি অপরাধ করছে 5 জনে, তাদেরকে কিভাবে আটকানো হবে, এটা কোনো শাস্তির ধারা না, কিন্তু এটাতে কিভাবে লটকানো হবে 4 জনকে একসাথে বা 5 জন 10 জনকে, সেটা আপনার ওখানে বলা আছে এই জিনিসটা। তো যাহা এই অপরাধের যৌথ দায়িত্ব সব রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি যখন 19 সালে এলএলবি ফাইনাল পরীক্ষা দিই, এই প্রশ্ন 2018 সালেও আসছিল, 2019 সালেও আসছিল। তার মানে পরপর আসছে ভিন্নভাবে। এটা পরপর আসছে ভিন্নভাবে, পরপর আসছে যে ভিন্নভাবে, এটার কারণও আছে পরের সালে। যেহেতু এটা বেশি গুরুত্বপূর্ণ সেই কারণে এটা পরপর 2বার আসছে। আপনাদের পরীক্ষায়ও যে কোনো পরীক্ষা এই প্রশ্ন বা নেক্সট এক্সামে এই প্রশ্ন এলএলবি ফাইনাল যারা দিবেন তাদেরও নেক্সট এক্সামে এই প্রশ্ন আসতে পারে। ওখানে 34 ধারার হেডলাইনে বলে কি, কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্যাবলী। কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্যাবলী। নাহিদা আপা আছেন? জি আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আপনি ভালো মতো শুনেন জি স্যার। ইয়েতে। আর ইনশাল্লাহ আপনাদের কিছু সাজেশনও গ্রুপে দিয়ে দিব। আমি ওই রাহেন সাহেবকে দিয়ে দিব শনিবারে কিছু। আপনার প্রথমে আগে ওইগুলো পড়ে ফেলিয়েন, যা হোক। জি স্যার। তারপরে হচ্ছে আপনার এখানে 34 নম্বর সেকশন, অন্য কেউ ফাইনাল দিলেও ভাইয়াকে, যে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নক দিয়ে রাখিয়েন। ওই ইয়েতে আপনাদের সাথে পরিচিত না হলে নাম মুখস্থ রাখা, মনে রাখা কঠিন। এরপরে 34 হচ্ছে কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্যাবলী। তাহলে এখানে প্রশ্নের মধ্যেই অনেকটা উত্তর আছে। প্রশ্নের মধ্যে উত্তর বলতে কি বোঝাচ্ছে, ওখানে বলছে কতিপয় ব্যক্তি। কতিপয় ব্যক্তি বলতে একজন না, একাধিক। একাধিক মানে 2 জন, কমপক্ষে 2 জন। তাহলে এই সেকশন ফুলফিল করতে হলে কি করতে হবে? কমপক্ষে 2 জনকে আসামি করতে হবে বা সদস্য সংখ্যা হতে হবে 2 জন। ঠিক আছে? এরপরে বলতেছে ওখানে একই অভিপ্রায়। আপনার যারা থাকবে 2 বা ততোধিক যারা থাকবে তাদের অভিপ্রায় হবে সেম। তাদের অভিপ্রায় কি হবে? একই হবে। এরপরে বলতেছে আপনার কৃত কার্যাবলী। কাজটা করে ফেলছে, শেষ হয়ে গেছে, এই কাজটা সংগঠিত হতে হবে। আপনারা যারা মনে রাখেন না, যে মনে বলেন ধারা মনে থাকে না, ধারাকে আপনার এইভাবে বিচার বিশ্লেষণ করে রিটেনের জন্য পড়তে হবে। ঠিক আছে? তারপর মনে থাকবে এই কথা কোথায় বলছে, 34-এ বলছি। ঠিক আছে? এই কথা বলছে 34-এ। কি কি বলছে? কতিপয় ব্যক্তি, এটা দিয়ে বুঝায় 2 বা ততোধিক ব্যক্তি বা 2 এর অধিক ব্যক্তি, একাধিক ব্যক্তি, যেটাই বলবেন বলেন এইটা। এরপরে বলতে বুঝাচ্ছে একই অভিপ্রায়। আপনার অভিপ্রায় একই ছিল। অভিপ্রায় বলতে ইচ্ছাকে সাধারণত বুঝায়, এবং ইচ্ছা আর অভিপ্রায়ের মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য আছে, যদিও বা ভাষাগতভাবে তেমন কোনো পার্থক্য চোখে পড়ে না, আইনগত দিক থেকে ছোটখাটো করে পার্থক্য যা হোক। এরপরে বলতেছে কৃত কার্যাবলী। তাইলে কাজ যেটা শেষ হয়ে গেছে সেটা, এখানের মূল সত্য হচ্ছে সেটা। এই 34 নম্বর পুরো সেকশনে মিলে মূল আলোচনায় হচ্ছে সেটা, 2 বা ততোধিক সদস্য, এরপরে তাদের একই অভিপ্রায় থাকতে হবে, তাদের কি থাকতে হবে? অপরাধটা সংগঠিত হতে হবে, অপরাধমূলক কাজটা শেষ হতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ভিতরে কি বলে দেখেন, যখন কতিপয় ব্যক্তি কর্তৃক সকলের একই অভিপ্রায় পূরণকল্পে অপরাধমূলক কার্য সম্পাদিত হয়, তখন অনুরূপ ব্যক্তিগণের প্রত্যেকেই উক্ত কাজের জন্য এরূপে দায়ী হবে যেন উক্ত কার্য উক্ত ব্যক্তি কর্তৃক সম্পাদিত হয়েছিল। আমার ওস্তাদে বলতো, আপনাদেরকে অনেকবার আমার ওস্তাদের গল্প বলছিলাম। এই যে ঢাকা ইয়েতে গুলিস্তানে রমনা হোটেলের মালিকের মেয়েটা ছিল ভাইয়ের মূল ওস্তাদ। অনেকে মনে করে সাইফুল ইসলাম সোহেল স্যারের কাছ থেকে আমি বেশি শিখছি। ওনার স্টাইলটা বা ওনার ইয়েটা
রপ্ত করার চেষ্টা করি। আমার আইন শিকার অনুপ্রেরণা হলো ওই জুমুর আপা আমার পেজে গিয়ে দেখি 2-3 বছর আগেও ওনার অনেকগুলো লেকচার শেয়ার করা আছে। উনি খুব সুন্দর করে বুঝাতে পারতেন, যদিও উনি অ্যাডভোকেটশিপ পাশ করতে পারেন না এবং ওনার অ্যাডভোকেটশিপ পাশ করার তেমন দরকারও নাই। ঢাকার রমনা হোটেল 11-12 তলা বিল্ডিং এর মালিকের মেয়ের অ্যাডভোকেট হয়ে সে কি করবে? নিজেই অ্যাডভোকেট। যা হোক, তো ওখানে বলতেছে আপনার সবার শেষে উনি বলতেন, এই দ্বারা উনি মনে রাখতেন, আপনার একাকি করলো যা 10 জন করলো তা। ঠিক আছে, একাকি করলো যেটা হতো 10 জন করলে তাদের 10 জনের পরিণতিও সেটা হবে। তার মানে এই অপরাধটা আমি অ্যাডভোকেট সলিমুল্লাহ মামুন করলে যা হবে, আপনারা এখানে যারা আছেন, শান্তা আপা, নাহিদা আপা, এই যে রোজা আক্তার, তারপরে কি জানি বলে যে আপনার যারা আছি আমরা সবাই, সবার কি হতো, সবাই মিলে করলো সমান শাস্তি পাবো। ব্যাপারটা বুঝতে পারছেন? কঠিন কোনো কিছু নেই। দ্বারা আমি যেভাবে বলতেছি এইভাবে আপনারা রিটেনের জন্য বিশ্লেষণ করতে পারবেন। তারপরে বলতেছে এখানে বিশ্লেষণে গিয়ে একই অভিপ্রায় পূরণকল্পে একাধিক ব্যক্তি যখন কোনো অপরাধমূলক কার্য করেন তখন তাদের প্রত্যেক ব্যক্তি সেই অপরাধের জন্য দায়ী হন। এটাই হচ্ছে আপনার বর্তমান ধারার বিষয়বস্তু। এই ধারা যেটা পড়ছি আমরা, এই ধারার মূল বিষয়বস্তু হচ্ছে সেটা, তারা সবাই এই অপরাধের জন্য দায়ী হবে। এখন কথা হচ্ছে আমরা ডাকাতি করতে গেছি, ডাকাত দলের সদস্য আছে 15 জন। 2 জনে কি করছে, মেইন রোডে দাঁড়াইছিল। তাদের কাজ ছিল আপনার কেউ যদি আসে, আইন শৃঙ্খলা বাহিনী কেউ যদি আসে প্রতিরোধ করছে, তারা আমরা যে আধা মাইল দূরে আসি ডাকাতি করতেছি, তাদেরগুলো যেন আমরা মেসেজ দিই, তারা যাতে আমাদেরকে মেসেজটা দেয়। গেছে একটা জিনিস। এরপরে দেখা গেল মেইন রোডের পরে গিয়ে যে বিল্ডিং এ ডাকাতি করতেছে সেই বিল্ডিং এর গোলদিত 2-3 জন দাঁড়ায় আছে। তারাও কি করতেছে, রেকি করতেছে এগুলো দেওয়ার জন্য। এরপরে বলতেছে আপনার এই যে মালটাল টানার জন্য 2-4 জন, বয়টই দেখার জন্য পিস্তল নিয়ে আরো 2-4 জন। এরপরে বাকিরা মালটাল টানতেছে, বয়টই দেখাচ্ছে। তাহলে সবার কি কি হবে? সবাই এই ডাকাতি সংগঠনের জন্য দায়ী হবে এবং সবার শাস্তি হবে এই ক্ষেত্রে সেম। আপনি এই অজুহাত দিতে পারবেন না আমি ওখানে দাঁড়াইছিলাম, ডাকাতির শাস্তি আপনার কি কত বছর? ডাকাতির শাস্তি হচ্ছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড, তাইলে আমাকে যাবজ্জীবন দিতে পারবেন না, এই কথা বলা যাবে না। ব্যাপারটা বুঝাতে পারছি? সবাই আপনার যে রাস্তায় দাঁড়াইছিল তারও যাবজ্জীবন, যে আপনার ঘরে ঢুকছে তারও যাবজ্জীবন। শুধু একটা ক্ষেত্রে গিয়ে বেশ কম হবে, সে যদি অন্য কোনো অপরাধ করে থাকে এই 15 জনের মধ্যে যে কোনো 1 জন 2 জন 3 জনে, তাহলে তারা সেই কাজের জন্য দায়ী হবে। যেমন তাদের তো অভিপ্রায় ছিল কি করা, তাদের অভিপ্রায় ছিল ডাকাতি করা। এখন এই অভিপ্রায় বাদ দিয়ে তারা 2-1 জন অন্য কিছু করছে, সুযোগে পাইছে ওখানে ধর্ষণও করছে। তাহলে ধর্ষণে যারা জড়িত, যারা সাহায্য করছে, তারা আপনার ডাকাতি সহ ধর্ষণের জন্য অভিযুক্ত হবে। বাকি যারা রাস্তায় ছিল, যারা সেই কাজে সাহায্য করে নাই, তারা এটা হবে না, এই কাজ তারা হবে না। ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা বলেন কেউ? এই অপরাধের যৌথ দায়িত্ব আসলে আপনাদের এই সবগুলো লিখতে হবে কিন্তু, বুঝছেন কিনা বলেন? একেবারে উদাহরণ দিয়ে নিজের মতো এই ডাকাতির উদাহরণ আপনারা দিতে পারেন। এবং আইনটি লেখার জন্য অনেকে বলে কিছু জিনিস ছোট আমাদের মনে থাকে না, তো ছোট জিনিসগুলোকে আপনাকে বড় করে লিখতে হবে। এখন বড় করার ফর্মুলা পদ্ধতি হচ্ছে আপনার কি করতে হবে, অন্তত পক্ষে বড় করার জন্য আপনাকে একটা উদাহরণ হলেও দিতে হবে। উদাহরণ না দিলে তো আপনি বড় করে কোথায় থেকে পাবেন? উদাহরণ না দিলে বড় আসবে না ভাইয়া। হ্যাঁ, উদাহরণ হচ্ছে এই বড় করার মৌসুম। আর উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে যদি আপনি উনি বুঝবেন এক্সামিনারে আপনি বেসিক জিনিসটা বুঝছেন, সে কারণে উদাহরণ দিতে পারছেন। স্যার, এরপরে হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন ছিল এখানে। স্যার এই প্রশ্নের উত্তর কয়টা ধারা আসবে এখানে? মূলত কয়টা ধারা আসবে? শুধু কি 34 ধারা, না 34 ধারার আশেপাশে গুলো আসবে, যেমন 35, 37, 38 এগুলো কি আসবে স্যার? আগে 34 শেষ করি, এগুলো ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন ভাবে আসবে। আগে 34টা শেষ করি। জি স্যার। এখানে বলতেছে আপনার যে সমস্ত ক্ষেত্রে একাধিক অপরাধী ব্যক্তি কর্তৃক একটি অপরাধ সংগঠিত হয়,
এবং একই বিশেষ অপরাধের বিষয়ে অপরাধীগণের প্রত্যেকের অংশগ্রহণের পরিমাণ নির্ধারণ অসম্ভব হয়ে পড়ে, সেই সমস্ত ক্ষেত্রে অপরাধীগণ যাহাতে শাস্তি হইতে রক্ষা না পায় তার ব্যবস্থা বর্তমান দ্বারায় বিধৃত সূত্রে বর্ণনা করা হয়েছে। তাহলে এই দ্বারাই কি করছে আপনার এই জিনিসটাকে যাতে কাবাদ দিতে পারে বিচারকে, সেই ব্যবস্থা করছে। ঠিক আছে, কেউ যাতে বলতে না পারে আমি তো এটা করি নাই, আমি ওইটা করি নাই, এবং সে যাতে সর্বোচ্চ শাস্তি থেকে রেহাই না পায়। এরপরে বলতেছে আপনার এগুলো আপনারা ছোটখাটো করে নোটও করে ফেলতে পারেন। এই ধারার মূল সূত্র হচ্ছে অপরাধ করবার অভিপ্রায়ে অপরাধীর কাজে যোগদান করলে তিনি অপরাধী হয়ে পড়েন। সে অপরাধী কখন হবে? আপনার অভিপ্রায় নিয়ে যদি অপরাধের কাজে যোগদান করে তাহলে সে কি হবে? অপরাধী হয়ে যাবে। এরপরে বলতেছে এই ধারা কোনো অপরাধ সৃষ্টি করে নাই, এখানে নতুন কোনো অপরাধ হয়নি। একই অভিপ্রায়ে অপরাধ করবার ক্ষেত্রে যৌথ অপরাধীর দায়িত্ব বর্ণনা করছে মাত্র। একই অভিপ্রায়ে অপরাধ করবার ক্ষেত্রে যৌথ অপরাধীর দায়িত্ব বর্ণনা করছে এখানে। ঠিক আছে, বেশ কয়েকজনে মিলে যখন অপরাধ করবে তাদের দায় দায়িত্ব কি হবে সেটা বর্ণনা করছে। এরপরে এটা কোন সময় প্রযোজ্য হয়, এটা প্রযোজ্যতা কি, কোন সময় প্রযোজ্য হবে? অপরাধের যৌথ দায়িত্ব এই ধারার বিষয়বস্তু। যখন একাধিক ব্যক্তি একই অভিপ্রায়ে একটি বিশেষ অপরাধ করবার জন্য আত্মনিয়োগ করে তখনই এই ধারা কার্যকর হয়। এই ধারা প্রয়োগ করতে হলে নিম্ন বর্ণিত তিনটি উপাদান আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে। কয়টি উপাদান উপস্থিত থাকতে হবে? তিনটা স্যার। হ্যাঁ, তিনটা। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আপনার একাধিক ব্যক্তি কোনো অপরাধমূলক কাজ করছে। একাধিক ব্যক্তি কি করছে? কোনো অপরাধমূলক কাজ করছে। তাইলে যে কোনো কাজ করলে হবে না, সেটা অপরাধমূলক কাজ করতে হবে। একজনে করলে হবে না, একাধিক ব্যক্তির করতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে তারা সকলে অভিপ্রায় করছিল যে তারা উক্ত অপরাধমূলক কাজ করবে। তাইলে ওই তারা কি করছে? আপনার অভিপ্রায় করছে যে এই অপরাধমূলক কাজটা করবে। তাহলে সকলের অভিপ্রায়কে সার্থক করার জন্য উক্ত অপরাধমূলক কাজটা করা হয়েছে। এরপর এখানে একটু উদাহরণ আছে দেখেন, 3 জন ব্যক্তি কয়ের নিকট কিছু পণ্য রাখলেন, তারা উক্ত পণ্য কয়ের নিকট দাবি করলে ক তা দিতে অস্বীকার করে। অতঃপর উক্ত 3 জন ব্যক্তি একই সঙ্গে ক ও তার স্ত্রীকে হত্যা করে। এমত অবস্থায় উক্ত 3 জনের মধ্যে কার অস্ত্রে মৃত্যু সংঘটিত হয়েছে তা জানা গেল বা একজনের নিকটে অস্ত্র না থাকলেও সকলেই সমান দণ্ডে দণ্ডিত হবে, কারণ সকলে এক অভিপ্রায়ে সম্মিলিতভাবে উক্ত অপরাধমূলক কাজ করছে। দিতে পারবেন? আপনারা পারবেন, আপনারা তো ইনশাল্লাহ উপরের লেভেলের কিন্তু ফাইনালে যারা ওনারা পারবেন এই উদাহরণ দিতে আলোচনা কি কঠিন মনে হয়? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, পারলে ভালো। এরপর হচ্ছে আমাদের অন্যান্য ধারাগুলো, ধারা কাছের যেটা আপনি বলছিলেন, মানে 34-এ মনে রাখবেন। 34-এ হচ্ছে আপনার হ্যাঁ ভাইয়া সরি একটু ইন্টারাপ্ট করি, যে 3 নাম্বার 3টা উপায় বলছেন তো, 2টা বললেন, আরেকটা কি বলেছেন? সকলের অভিপ্রায়কে সার্থক করার জন্য উক্ত অপরাধমূলক কাজটি করা হয়েছিল। এই যে আমাদের অপরাধমূলক অভিপ্রায় যেটা ছিল, আমার ওস্তাদ উদাহরণ দিতেন এই ক্ষেত্রে কি জানেন, যে আপনার ভাবি পরকীয়া করছে, সে আমাকে মেরে ফেলতে চায়, সে 3-4 জনে মিলিয়ে কি করছে, তার পরকীয়া প্রেমিক প্রেমিকের বন্ধু এদেরকে নিয়ে প্ল্যান প্রোগ্রাম করে আমাকে মারছে। ঠিক আছে, তাহলে 34 দ্বারাই দায়ী হবে। যা হোক, এখানে ছোট বড় অনেকে আছেন তো সে কারণে উদাহরণ দিতে চাই না, এটা সমাজের জন্য ভালো না এই উদাহরণ।
এরপর হচ্ছে আমাদের 35 ধারা। 35 ধারায় বলতেছে কি আপনার এই যে আপনাদের কারো কাছে ইএসআর এর বই আছে? গাজী শামসুর রহমান স্যারের বই আছে? যারা টাকা পয়সা বিনিয়োগ করতে চান, আইন শিখতে চান, গাজী শামসুর রহমান স্যারের বইটা নিয়ে। এরপর 35 ধারায় বলতেছে যে ক্ষেত্রে অনুরূপ কার্য কোনো অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে সম্পাদিত হওয়ার দরুন অপরাধমূলক বলে গণ্য হয়। এটা কি আপনার অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে সম্পাদিত হওয়ার দরুন অপরাধমূলক বলে গণ্য হয়। এটা দিয়ে বোঝাচ্ছে আপনার এই অপরাধগুলো আপনাকে অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় সহকারে সম্পাদিত হতে হবে। এখন এইটা হচ্ছে আপনার দণ্ডবিধির মূল কথা, ফৌজদারি বিচার ব্যবস্থার মূল কথা, যে আমরা যে ম্যান স্ত্রিয়া পড়ছি প্রথম পর্বের আইন বিজ্ঞানে, সে ম্যান স্ত্রিয়া না থাকলে কোনো অপরাধই হবে না। যারা মোটামুটি যাদের হাতে সময় আছে, ফাইনালের পরীক্ষার্থী না, পরের বার পরীক্ষা দিবেন বা কিছুদিন সময় আছে, এরা আইন বিজ্ঞানে প্রথম পর্বের আইন বিজ্ঞানের যে টার্মস গুলো ফাইনালের সাথে মিলি, ওইগুলো আইন বিজ্ঞান থেকে একটু পরে নিয়ে সুবিধা হয়। তাইলে এখানে ওই কথাটার মূল কথা এখানে বলছে যে অপরাধমূলক জ্ঞান সহকারে ছাড়া যদি আপনি করেন, অপরাধমূলক জ্ঞান ছাড়া যদি আপনি করেন তাইলে সেটা কি হবে না, অপরাধ হবে না। আর জ্ঞান সহকারে যদি করেন, জ্ঞান এবং অভিপ্রায় সহকারে, তাহলে সেটা অপরাধমূলক বলে গণ্য হবে। আর কঠিন কোনো কিছু না, এটা শেষ। এরপর 36 হচ্ছে আংশিকভাবে কার্য এবং আংশিকভাবে বিচ্যুতির সাহায্যে সংগঠিত ফলাফল। আংশিক কার্য, আংশিক বিচ্যুতি। তাহলে এইটা বলতেছে আপনার, আমরা তো এতক্ষণ ধরে এই যে 34, 35 করছি, ওখানে শুধু কাজের কথাই বলছি। 36-এ বলতেছে আপনার কার্যবিরতি হলো অপরাধ সংগঠিত হয়ে যেতে পারে। আপনি যদি কোনো কার্যবিরতি দেন, সেটাও কি হবে, অপরাধ হবে। আপনার পুলিশের দায়িত্ব কি? পুলিশের দায়িত্ব হচ্ছে ডাকাতি প্রতিরোধ করা, অপরাধ প্রতিরোধ করা। এখন দুইজনে মারামারি করতেছে, পুলিশ দাঁড়ায় আছে তামাশা দেখতেছে, সে অংশগ্রহণও করে নাই, বাধাও দেয় নাই। তাহলে আমাদের 36 দ্বারাই বলতেছে কি, তার এর কার্যবিচ্যুতিও অপরাধ হিসাবে গণ্য হবে। বুঝে পাইছেন? তাহলে কার্যবিচ্যুতি কোন সময় অপরাধ হিসাবে গণ্য হয়, এরকম এলএলবি ফাইনাল একটা উদাহরণ আসে। আপনারা পাইছেন কিনা দেখেন প্রিভিয়াস ইয়ারে, যে ডাকাতি সংগঠিত করতেছে, আপনার পুলিশ দল দাঁড়ায় আছে, পুলিশ দলে কোনো ধরনের বাধা বিঘ্ন কোনো কিছু দেয় নাই। তাইলে পুলিশ দল বাধা বিঘ্ন না দিলে পুলিশের কি অপরাধ হবে আর কি হবে, এটা কত ধারায় বলা আছে কেউ বলতে পারবেন? বুঝিনি ভাইয়া, যে পারবেন তাকে বিরিয়ানি খাওয়াবো। প্রশ্নটা বুঝিনি ভাইয়া। হ্যাঁ, আপনার 36 দ্বারা দণ্ডবিধি জি, দণ্ডবিধি 36 দ্বারা অমান্য করল। না দণ্ডবিধি 35 দ্বারা না, আচ্ছা যা হোক, বলি আবার বলি, আপনার কি করছেন, এই যে দুই দলে মারামারি করতেছে বা ডাকাত দল ডাকাতি করতেছে, ঘটনা যেটাই হবে হোক, পাশে আপনার পুলিশ দল দাঁড়ায় আছে, তারা বাধা দেয় নাই, তারা কোনো কিছু করে নাই। ফৌজদারিতে তারা কত ধারায় দায়ী হবে, তাদের শাস্তি কত ধারায় হবে, বিচার কত ধারায় হবে এই পুলিশের? এটা আপনার ইয়েতে আসে 22 সালে কি 21 সালে 20 সালে, বা আমি যে 19 সালে পরীক্ষা দিছিলাম ওই পরীক্ষায় মনে হয় এই প্রশ্ন আছে, দুই একবার আসছে আপনার। এটা কি হবে, পুলিশকে কোন অপরাধে ইয়ে করবে, শাস্তি দিবে, তারা কি করে তখন এই কাজ করলে, কেউ সরকারি কর্মচারী হোক, পুলিশে হোক, তখন এটাকে কি বলবে, অপরাধের সহায়তা করা। অপরাধের সহায়তার এই যে শাস্তি মাস্তি, এগুলো বালাপ আলোচনা কোথায় আছে দণ্ডবিধিতে, কেউ বলতে পারেন? অপরাধের 107 থাকে, 107 107 এই উদাহরণ হচ্ছে 119-এ, আপনারা দেখেন 119 দ্বারায় ডাকাতি দিয়ে, এইটা 2019 কি 2020 সালের এলএলবি ফাইনাল পরীক্ষায়ও আছে এই প্রশ্ন। আপনারা আসলে
মনের মতো করে পড়াশোনা করতেছেন না, এর বাইরে আমি গিয়ে সত্যি কথা এটা করিনি, মানে এই ধারাটা নিজে এক একদমই ধরনের করিনি। আপনাদেরকে নিয়ে মাঝে মধ্যে লজ্জা পেতে হয়। আমার স্টুডেন্ট এরকম হলে হয় না। এইটা গতবারের এলএলবি পড়ানোর সময় সিলেটের, হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ পড়ানো তো আপনারা তো এগুলো এলএলবি তে পড়ছেন। এটা হচ্ছে আপনার ইয়েতে 2019 সালে আসছিল আমার পরীক্ষায়, সে কারণে বেশি মনে আছে, যদিও বা আমি তখন পারিনি, পারতাম না এগুলো। এখানে প্রশ্ন আসছিল 2019-এর এলএলবি ফাইনালে, দেখেন যারা ফাইনালের স্টুডেন্ট তারা বলতে পারবেন। হ্যাঁ, কয়েকজন পুলিশ অফিসার যিনি দোষিত সংগঠনের পরিকল্পনা করছে যেন অপরাধ সংগঠনের সুযোগ দানের ইচ্ছায় উক্ত তথ্য গোপন করে এবং তা প্রতিরোধ করা থেকে বিরত থাকে, এক্ষেত্রে ক্রয়ের অপরাধটি শাস্তিগত ধারায় হবে। ঠিক আছে। আর আপনাদেরকে একটা জিনিস বলি, আমি যে সমস্ত পরীক্ষা দিছি ওখানে যে প্রশ্নগুলো আসছিল এগুলো আমি মোটামুটি কুটাই কুটাই পরবর্তীতে পড়ার চেষ্টা করতাম। তার কারণ হলো ওই জিনিসগুলো আপনাদের বেশি মনে থাকবে, সারা জীবন মনে থাকে। যে ইয়েতে এই যে বিশেষ দিনের কথা বলি না, ওই পরীক্ষাটা হচ্ছে বিশেষ দিনের। ঠিক আছে, তাইলে এটা গেল আমাদের 36 আর 119 প্রায় কাছাকাছি। এরপরে 37-এ বলতেছে কোন অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা করা। একটা অপরাধে অনেকগুলো কাজ করতে হয়। এই যে ডাকাতির উদাহরণ দিছি না, কেউ আপনার রাস্তায় দাঁড়ায় আছে মেইন রোডে, কেউ গলদির মুখে, কেউ মাল টানাটানি করতেছে, আর কেউ দুধবাত, আমরা যে ছোটবেলা যে খেলা পারতো না তাদেরকে দাঁড় করায় রাখতাম যে তোমরা দাঁড়াই থাকো, পরে দিয়ে খেলোয়াড় ভালো ভালো খেলোয়াড় বিলি বন্টন হয়ে যাওয়ার পরে দুই একজনকে দুধবাত বলে দুই পাশে দিয়ে দিতাম দুই পক্ষকে। এরকম ডাকাত দলের মধ্যেও কিছু দুধবাত থাকে। সে দুধবাতের কাজ কি? সে দুধবাতের কাজ হলো সাধারণ জনগণের সাথে মিশে গিয়ে ওরা এই ব্যাপারটা নিয়ে কি আলাপ আলোচনা করে অপরাধ সংগঠনের আগে পরে, সেইগুলো তারা কি করে অনুমান করে শুনে তারপরে ডাকাত দলের কাছে এই কথাবার্তা পাচার করে। মোবাইল চুরি করে যে দেখছেন, এদের গ্যাং থাকে গাড়ি থেকে যারা মোবাইল চুরি করে 5-6 জন। এরপরে একজন তো মোবাইল চুরি করে, সে নিজে নামি যায় না, সে মোবাইলটা আরেকজনকে দিয়ে দিছে, সে নেমে গেছে, বাকি 5-6 জন গাড়িতে দেখা যায় থেকে যায়। থেকে গিয়ে বিয়ার ওই আসল মোবাইল চোর ধরা পড়লে একে কিভাবে রক্ষা করবে সেইগুলো নিয়ে এরা কাজকর্ম করে। উল্টো খিতেনি বলে যে যার মোবাইল তাকে মোবাইল চোর বানায়। ঠিক এই উদাহরণ। এরপর এখানে কি হচ্ছে আপনার 37-এ কোনো অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা করা। তাহলে এই যে ডাকাতিতে যে দাঁড়ায় আছে ওখানে অনেকগুলা কাজ, সে ওই কাজ করে সহযোগিতা করছে, যে আপনার মালগুলো টানতেছে সে এই কাজ করে সহযোগিতা করছে, যে আপনার পিস্তল ধরে ভয় দেখাবে সেইটা ধরে ভয় দেখায় এই কাজে সহযোগিতা করছে। তাহলে সব কাজ কি হবে আপনার অপরাধ বলে সংগঠিত হবে এবং সে ডাকাতির জন্য তারা সবাই দায়ী হবে। এটা হচ্ছে 37-এ। এরপরে 38-এ বলতেছে তারা এই কাজ করতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন অপরাধ করে তাহলে ভিন্ন ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবে। অপরাধমূলক কার্যে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবে। এই যে বলছি আপনার ডাকাতির পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে দুই একজন খুবই খারাপ লোক ছিল ওখানে, তারা কি করছে সুযোগে পাইছে আপনার ইজ্জত হানি করছে, ধর্ষণ করছে, তাহলে তাদের অপরাধ আবার কি হয়ে গেছে, তারা ভিন্ন কিছু করে ফেলছে, ভিন্ন অপরাধ হবে। এটা হচ্ছে 38-এ অপরাধমূলক কার্যে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হন। তারা যেহেতু বিভিন্ন অপরাধ করছে তারা ওখানে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবে। এ সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন আছে? 34, 35, 36, 37, 38? এক ডাকাতির উদাহরণ দিয়ে সবগুলো সেকশনে বুঝাই দিলাম। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে সামনের দিকে যাই। প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রশ্ন না থাকলে আমরা মারামারিতে যাই। এরপরে বলছিলাম মারামারি। মারামারিটা কি আমরা সবাই দেখি। এই যে মারামারি শব্দ আমরা বেসিক্যালি শুনছিলাম ছোটবেলায় থেকে, যে তোমরা মারামারি করিও না, বাচ্চারা যে মারামারি করে এটা না, আমরা তাদেরকে বলতাম না তোমরা মারামারি করিও না। তো আইনে আপনার যে মারামারি বা অ্যাফ্রের কথা বলে, সেই মারামারি ভিন্ন জিনিস, অ্যাফ্রেটা হলো ভিন্ন জিনিস। সেই ভিন্ন জিনিস কিভাবে সংগঠিত হয়, ওখানেও সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন। মারামারি করতে গেলে কয়জনের দরকার হবে? কমপক্ষে 2 জন। আসামি কয়জনকে করা যাবে? ওখানেও 2 জন।
দুইজন মনে রাখবেন, যে ক্ষেত্রে আপনার সদস্য সংখ্যা দুইজন, দুইজন বা ততোধিক ব্যক্তি। হ্যাঁ দুইজন বা ততোধিক ব্যক্তি, ওখানেও আসামি হচ্ছে তাইলে সর্বনিম্ন দুইজন। দণ্ডবিধিতে দুইটা জিনিস, অপরাধের সদস্য যা, অপরাধের আসামিও তা। মনে থাকবে, সদস্য যা, আসামিও তা। যতজন অপরাধ সংগঠিত করছে তারা ওই অপরাধের সদস্য এবং অতজন হচ্ছে আসামি। এটা মাথায় রাখবেন, আসামি আর অপরাধের সদস্য সংখ্যা সেম কথা, দুইটা ভিন্ন কথা না। এরপরে বলতেছে আপনার, দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে তারা মারামারি করে বলে গণ্য হবে। তাইলে দুই বা ততোধিক ব্যক্তি। তানিয়া জাহান আপা কিভাবে পাইছেন লিঙ্ক? তানিয়া জাহান, হ্যাঁ, তারপরে হ্যাঁ আপনি কোন ল কলেজে নেক্সট এক্সাম কোনটা দিবেন? আমি তো যাবো ল কলেজ। জি, সেন্ট্রাল ল কলেজ। আচ্ছা, নেক্সট এক্সাম কোনটা দিবেন? আচ্ছা ঠিক আছে, শুনেন, আমার মনে হয় শোনা যাচ্ছে না বিশেষ কিছু। এরপর হচ্ছে মারামারি। তাইলে মারামারি তো সেম জিনিস, আমাদের ধারা যেটা, সেকশন যেটা, ওখানেই বলতেছে দুই বা ততোধিক ব্যক্তি। তাইলে প্রথম উপাদান হচ্ছে মারামারি, দুই বা ততোধিক ব্যক্তি। তারপরে 2 নাম্বার উপাদান বা 2 নাম্বার বৈশিষ্ট্য। ইয়েতে দণ্ডবিধিতে মনে রাখবেন, উপাদানগুলো যেগুলো সেগুলোই বৈশিষ্ট্য, সেগুলোই আপনার সত্য, ওখানে ভিন্ন তেমন কোনো কিছু নেই। তাহলে 1 নাম্বার হচ্ছে উপাদান দুই বা ততোধিক ব্যক্তি। 2 নাম্বার উপাদান হচ্ছে প্রকাশ্য স্থানে। এটা কোথায় সংগঠিত হবে মারামারিটা? প্রকাশ্য স্থানে। 3 নাম্বার বলতেছে ঝগড়া থাকতে হবে, শুধু এমনি মারামারি করলে হবে না, আগে ঝগড়া জাতীয় শুরু করতে হবে, গালাগালি, এই যে অঙ্গভঙ্গি, ধাক্কাধাক্কি, তারপর হচ্ছে অন্য কথা। এরপরে সবার শেষে বলতেছে গণশান্তি ভঙ্গ করতে হবে। এই যে আশপাশে যারা আছে আমজনতা, তাদের শান্তি ভঙ্গ করতে হবে। তাইলে সেটা কি হবে? সেটা হবে মারামারি। এই শব্দগুলো ফুলফিল করলে সেটা হবে মারামারি। আর ইংলিশে বলে এফ্রে। ইংলিশে কি বলে এটাকে? এফ্রে। আপনাদের টিকা এফ্রে দরও আসতে পারে, মারামারি দরও আসতে পারে, ইংলিশটা লিখে দিয়েও টিকা লিখেও আসতে পারে। সাধারণত এটা টিকাতে আসে, এই এফ্রে বা মারামারি। তাহলে আপনার প্রথমে ধারাটা লিখলেন, এফ্রে সংজ্ঞা দিয়ে আছে 159-এ, এরপরে ধারাটা লিখলেন, তারপরে লিখলেন এই দ্বারা বিশ্লেষণ করলে আমরা নিম্নোক্ত উপাদানগুলো পাই। 1 2 3 4 লিখে নিচের দিকে উপাদানগুলো সাজাই দিলেন। এরপরে একটু উদাহরণ দিলেন, এটাতে মারামারি হয়, আর একটু উদাহরণ দিলেন ওইটাতে কি হবে না, মারামারি হবে না। ঠিক আছে, মারামারি কোনটা হবে সেটা তো বুঝছেন, মারামারি কোনটা হবে না। আমি যদি আপনার বাবির সাথে বেডরুমে মারামারি করি, তাহলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ হবে না। তার কারণ কি? এটা প্রকাশ্য স্থানও হয়নি, এটা কি হয়নি, অন্যের শান্তি ভিন্ন করিনি, আমরা চিল্লা পাল্লা করিনি, শুধু একটু দুষ্টামি করছিলাম। ঠিক আছে, তাহলে সেটা কি হবে না, মারামারি হবে না। তাহলে দোনোটা দিতে হবে। এরপরে মনে করেন এই তুলনা করলে দাঙ্গা বা বেআইনি সমাবেশে সাধারণত কয়জন লোকের প্রয়োজন হয়? 5 জন। 5 জন। দাঙ্গা বা বেআইনি সমাবেশে 5 জন লোকের প্রয়োজন হয়। আর মারামারিতে কয়জন যথেষ্ট? 2 জন। 2 জন। আর 2 জনের কম হলে সেটা কি হবে? 2 জনের কম হলে সেটা ওই জাতীয় অপরাধের মধ্যে আছে দস্যুতা। তবে এখানে বলতেছে 2 জনের কম হলে আইনে তা মারামারি হবে না। একজন যদি এই যে গাছকে বাঁশকে মারে, সেটা কি হবে না, মারামারি হবে না। এরপরে মনে করেন আমরা কলহ তো বুঝে, যে ঝগড়াঝাটি করা, কলহ, কলহ কিন্তু সাধারণত এই লড়াই বুঝে, এটা মারামারি না। ঝগড়াঝাটি করলে আপনার মারামারি হবে না। ঠিক আছে, এরপরে চিৎকার করলে, গালিগালাজ করলে সেটাও কি হবে না, মারামারি হবে না। হ্যাঁ, এরপরে বলতেছে প্রকাশ্য স্থান বলতে কি বুঝায়? প্রকাশ্য স্থান বলতে বুঝায় যেখানে জনসাধারণ যাইতে পারে। এরপরে বলতেছে যে জমির চারিদিকে দেয়াল নেই তা প্রকাশ্য স্থান। তাইলে আপনার যে জমির চারিদিকে দেয়াল আছে সেটা কি হবে না, প্রকাশ্য স্থান হবে না। এরপরে বলতেছে আপনার মসজিদ বা মন্দিরের প্রাঙ্গণও প্রকাশ্য স্থান।
তারপরে বলতেছে ব্যক্তিগত জমি দখল নিয়ে যদি লড়াই হয় তাকে সাধারণভাবে মারামারি বলা যায় না। আমার জমি দখল নিয়ে যদি কি হয়, লড়াই হয়, তাহলে সেটা কি হবে না, মারামারি হবে না, সেটা কি হবে? দাঙ্গা। সেগুলো দাঙ্গা হবে, সেগুলো গুরুতর আঘাত হবে। অপরাধের প্রকৃতি ভেদে সেটা ভিন্ন হয়ে যাবে। বেআইনি সমাবেশ হবে, 5 জনের বেশি করলে এই দ্বারাও চলে আসবে। এরপর অপরাধমূলক অনধিকার প্রবেশ, ক্ষেত্র বিশেষ অপরাধের মাত্রা ভেদে ভিন্নটাতে চলে যাবে। সেটা কি হবে না তখন? শুধুমাত্র মারামারি হবে না। মারামারি হয় না কেন বলেন তো? মারামারির শাস্তি তো কম। কতদিন মারামারির শাস্তি? হ্যাঁ, 1 মাস 100 টাকা জরিমানা। তাইলে আপনাদের টিকে আসলে এই যে মারামারির শাস্তি সহ 160 ওইটা সহ যে আলোচনাগুলো করছে হালকা পাতলা, এগুলো লিখে দিবেন। পারবেন? এখন মারামারি তো বইতে তো একেবারে ছোট লেখা, ঠিক আছে? মারামারি বইতে একেবারে ছোট লেখা। এখন বড় করে বলছি, আপনারা লিখতে পারবেন কিনা বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ পারবেন। পারলে আরো 3টা যারা রিটেন এক্সাম দিবেন, পরবর্তীতে তারা শুধু এই লাইনটা নোট করেন। এলএলবি ফাইনালের ওনারা মনে রাখতে পারলে ভালো, নোটে মনে রাখতে না পারলে করার কোনো কিছু নেই। 1 নাম্বার ব্যাপার হচ্ছে মারামারি আমলযোগ্য অপরাধ নয়। লিখে ফেলেন এই লাইন, মারামারি আমলযোগ্য অপরাধ নয়। লিখছেন? এরপরে 2 নম্বরে লিখেন, এলএলবির ওনারও লিখে ফেলেন, মারামারি আমলযোগ্য অপরাধ নয়। তারপর মারামারির ক্ষেত্রে বা 160 ধারার ক্ষেত্রে শুধুমাত্র সমন জারি করা যায়। শুধুমাত্র সমন জারি করা যায়। প্রথম কথা হচ্ছে আমলযোগ্য নয় মারামারি। 2 নম্বর কথা হচ্ছে মারামারিতে যদি 160 ধারায় শুধুমাত্র 160 ধারা দিয়ে আপনি কোনো মামলা করেন, তাইলে ওখানে প্রথমে সমন ইস্যু করতে হবে। এরপরে 3 নম্বরে লিখেন মারামারি জামিনযোগ্য অপরাধ। 3 নম্বরে কি? মারামারি জামিনযোগ্য অপরাধ। এরপরে এগুলো কোথা থেকে আসছে?